26-এর নির্বাচন ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে বিজেপির জন্য। তৃণমূলের নেতাদেরকে পাবলিক চোর বলছে, মুখ্যমন্ত্রীকে চোর বলছে, কিছু কিছু মহিলাদেরকে বলানো হচ্ছে কি আমাদের স্বামী আমাদের কিছু দেয় না, 1,500 টাকা দিয়ে আমাদের সংসার আমরা চালাই। আপনি পাবেন যেখানে 1,000 টাকা সেখানে 300 টাকাতে বাংলাদেশের রোহিঙ্গারা এসে কাজ করছে। সমস্ত সরকারি হসপিটাল তো মর্গ হয়ে গেছে, মানে মৃত্যু মিছিল হচ্ছে, ওখানে কোনো ডাক্তার নেই। মমতা ব্যানার্জি সুপার স্পেশালিস্ট হসপিটালে ডক্টর পাওয়া যায় না। আইপ্যাকের অফিস থেকে সরকারি ফাইল পাওয়া যায়। এই রাজ্যের আর কি হতে পারে? নমস্কার, জজবার 24 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুমিতা। 26-এর নির্বাচন একেবারে সামনে এবং সেই হিসেবেই কিন্তু রাজনৈতিক সরগরম, রাজনৈতিক উত্তেজনা তাতে কিন্তু চলছেই। একদিকে যেমন রয়েছেন এসআইআর ইস্যু, তার সঙ্গে কিন্তু একাধিক ইস্যু রয়েছে যেখানে কার্যত 26-এর নির্বাচন যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তার একটা কিন্তু সূত্র আভাস পাওয়াই যাচ্ছে। এবং এই বিষয়ে আজ কিন্তু আমরা কথা বলবো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে। অর্জুন সিং নামটি কিন্তু আপনারা সকলেই জানেন, অর্জুন সিংকে জানেন না এমন মানুষ নেই। এবং তিনি তার টানা 31 বছরের রাজনৈতিক জীবন, এবং তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে 26-এর নির্বাচন ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে বিজেপির জন্য। দাদা, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে এই যে 26-এর নির্বাচন একেবারে দোরগোড়া এবং সামগ্রিকভাবে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এসআইআর বিশেষ করে, কি মনে হচ্ছে যে 26-এর নির্বাচন কতটা চ্যালেঞ্জিং হচ্ছে বিজেপির জন্য? দেখুন, 2026-এ ইলেকশন পরিবর্তনের ইলেকশন আছে। ঠিক ওই পরিস্থিতি চলে এসছে যেটা 2008 থেকে শুরু হয়েছিল সিপিএম এর বিরুদ্ধে 8, 9, 10, সেম পরিস্থিতি কিন্তু চলে এসছে। তৃণমূলের নেতাদেরকে পাবলিক চোর বলছে, মুখ্যমন্ত্রীকে চোর বলছে, প্রকাশ্যে মানুষ বিক্ষোভ করছে। বাংলার যে কালচার, বাংলা যে রিঅ্যাকশনারি ফোর্স যে ভোটার এখানে আছে সেটা ওই লেভেলে পৌঁছে গেছে। এখন এটাকে রিকভারি করার জন্য মমতা ব্যানার্জি অনেক রকম সরকারি প্রকল্পে, আমরা অনেক আগে থেকে বলি, বাংলার মানুষও জানে, ভাতা ভাতা সরকার আছে, লাভ বলে কিছু নেই। এই সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যে কাজ, গভর্নমেন্টের ইন্ডাস্ট্রি আনার কাজ, রাস্তাঘাট ভালো করা কাজ, গ্রামের কানেক্টিভিটি ভালো করা কাজ থেকে এই সরকার নিজেকে সরিয়ে নিয়ে এসে ভোট ব্যাংক কিভাবে মজবুত করতে হয়, ভাতা দেওয়া, ভাওতা দেওয়া, এইসব করে একটা কি বলা যায়, এমন একটা মানুষের মধ্যে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা সরকার ভাবছে কি ওরা ঠিক করছে, কিন্তু ইয়াং জেনারেশন যেখানে আমাদের দেশে 40% ভোট আছে ইয়াং জেনারেশন, সেই ভোটে এটা বুঝতে পেরেছে এই সরকার ভাতা ভাওতার সরকার আছে, এই সরকারে কোনো চাকরি পাওয়া যাবে না। ধরুন 1,000 টাকাকে 1,500 টাকা করলো, এই 1,500 টাকা কিছু কিছু মহিলাদেরকে বলানো হচ্ছে কি আমাদের স্বামী আমাদের কিছু দেয় না, 1,500 টাকা দিয়ে আমাদের সংসার আমরা চালাই। কিন্তু তারা কি ভেবেছেন কি তাদের ছেলে মেয়ে চাকরি হবে কি হবে? আজকে বাঙালি সমাজ সবসময় একটা সরকারি চাকরি নিয়ে ভাবে কি আমি চাকরি, যদি আমার ছেলে মেয়ে চাকরি পায় তার ভালো সম্বন্ধ হবে, ভালো বিয়ে, ভালো ঘরে বিয়ে হবে, একটা কালচার আছে। অন্য অন্য রাজ্যে আপনি দেখবেন বিজনেসের কালচার আছে, এই রাজ্যে চাকরিজীবী একটা মানুষের মেন্টালিটি আছে। সেই জায়গা থেকে আস্তে আস্তে বাংলায় চাকরি বলে কিছু নেই। এই জায়গা থেকে আপনার আমার অধিকারের টাকা বাংলাদেশের রোহিঙ্গারা এসে দখল করে নিচ্ছে। বাংলাদেশ থেকে কিছু মানুষ আসছে, যারা ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এই সরকার বানিয়ে দিচ্ছে, তারা ভারতবর্ষে অন্য অন্য রাজ্যেও চলে যাচ্ছে। যে আমার আপনার ছেলে, যারা যারা ধরুন সবাই যেভাবে রিয়েক্ট করছে, বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা যে যারা আছে, যে ভোটারগুলো, তারা ভারতবর্ষের যারা সঠিকভাবে ভারতবর্ষের নাগরিক, ধরুন মুসলমানই হবে, হিন্দুই হবে, সেই নাগরিকের তো ছেলে মেয়ে আছে, তারা তো লেখাপড়া করেছে, তারাদের তো একটা আশা বিশ্বাস আছে আমার চাকরি হবে, সেই চাকরি তো কেড়ে নিচ্ছে। আপনি পাবেন যেখানে 1,000 টাকা সেখানে 300 টাকাতে বাংলাদেশের রোহিঙ্গারা এসে কাজ করতে। তাহলে আপনার যেভাবে আপনার ছেলেমেয়েরা এগোবে সেটা টোটালি বন্ধ করে দেয়। এটা আমার মনে হচ্ছে বাংলার 2011-র মতন, মানে 11 ঠিক না, 8 থেকে 11 মধ্যে যে পরিবর্তনের হাওয়া উঠেছিল, সেই হাওয়াটা কিন্তু এবার উঠেছে। দাদা, আপনি এসআইআর কথা বলছেন, কিন্তু আপনি যে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছেন এবং সেখানে কিন্তু তিনি নাম ভুলের, বানান ভুলের যে প্রসঙ্গ সামনে আসছেন
রোল অবজারভার, মাইক্রো অবজারভারদের প্রসঙ্গ সামনে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে না যে যখন একজন মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং সাধারণ মানুষের হয়ে কথা বলছেন এবং বারবার তারা যেটা বলছে যে একজন রোহিঙ্গার নাম তারা প্রকাশ করুক, যারা অনুপ্রবেশ করে বাংলাদেশি তাদের নাম প্রকাশ করুক, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে না যে এসআইআরটা কিছুটা হলেও মানে ঘুরে যাচ্ছে বিষয়টা? আচ্ছা দেখুন, মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে এসআইআর বিরোধী। 58 লাখ ভোট কাটা গেছে অলরেডি ম্যাপিং এ। তার মধ্যে ডেড ভোটার আছে, ডাবল ভোটার আছে, অ্যাবসেন্ট ভোটার আছে। তারা কারা? মমতা ব্যানার্জি চোখে ছানি পড়েছে। কাশিমগঞ্জ বর্ডারে হাজার হাজার লোক বাংলাদেশে চলে যাচ্ছে, পুশব্যাক হচ্ছে সারা ভারতবর্ষ থেকে। উনি কি চোখে ছানি পড়েছে? দেখতে পাচ্ছেন নাকি এই রোহিঙ্গা, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারত থেকে পালাচ্ছে? এসআইআর এ একটা লাঠিও চালায়নি এসআইআর, কিন্তু চলে পালিয়ে গেছে। এরপরে ম্যাপিং এ 1,30,00,000 উপরে মানুষকে পাওয়া যায়। তারা কারা? এখন 30 যত ইনকোয়ারি হয়েছে ম্যাপিং এ, তাদের মধ্যে 30 লাখ লোক গায়েব, মিস্টার গায়েব। মানে ওই কি বলা যায়, একটা বই ছিল না, কি ইন্ডিয়া বলতো, মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে। এবার মমতা ব্যানার্জি চোখে ছানির সঙ্গে সঙ্গে মুখেও ছালি পড়ে গেছে। মুখ থেকে উনি বলছেন কি একটা রোহিঙ্গা নাম দেখাও। আরে ভাই, 30 লাখ লোক নামই নেই, পাচ্ছে না তাকে। আর দেখুন, 8,500 মতন লোক চেয়েছিল বি গ্রুপ অফিসার। মমতা ব্যানার্জি 8,000 লোকের নম্বর দিয়েছে কি আমি দেব, নাম দেয়নি। তাহলে মমতা ব্যানার্জি যে এসআইআর এর বিরোধিতা করছেন, বলছেন নাম বানান ভুল থাকলে ডাকা যাবে। যখন আপনি লোক দেবেন না, তখন তো এআই দিয়ে হবে। এআই তে নাম একটু মিস্টেক থাকলে ডাকবে। এবার ডাকতে মানুষকে যেতে হচ্ছে, এবার যাচ্ছে 1 মিনিটের মধ্যে ডকুমেন্ট দেখাচ্ছে, হয়ে যাচ্ছে। যারা যায়নি তাদের ব্যাপারে মমতা ব্যানার্জি কেন বলছেন না? 30 লাখ লোক এখন পর্যন্ত পৌঁছননি। যত ডাকা হয়েছে তার মধ্যে 30 লাখ লোক গায়েব আছে। তা এরা কারা? এরা তো রোহিঙ্গা, এরা তো বাংলাদেশি। তো মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলতে বলতে মুখটাও খারাপ হয়ে গেছে, চোখে ছানি পড়ে গেছে, ব্রেনটাও খারাপ হয়ে গেছে। উনি বলছেন কোনো রোহিঙ্গার নাম আসছে না। আরে দিদিমণি, যারা অ্যাটেন্ড করছে না এসআইআর, যারা হিয়ারিং এ যাচ্ছে না, তারাই তো রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান। যারা ভারতবর্ষে নাগরিক আছে, যারা হিন্দু হোক মুসলমান হোক, তারা তো যাচ্ছে, তাদের নামও থাকছে। তারা তো কাশিমবাজার বর্ডার পার করছে না, ঘোজাডাঙ্গা বর্ডার পার করছে না, তাদেরকে তো কোনো মিডিয়া দেখাচ্ছে না। তো মমতা ব্যানার্জি একটা মিথ্যা আবরণ চেষ্টা করছেন। কোটি কোটি টাকা আপনার আমার টাকা দিয়ে মমতা ব্যানার্জি ওখানে পৌঁছচ্ছেন। কার জন্য? যারা ভারতবর্ষের নাগরিক নেই। ভারতবর্ষের সরকার স্পষ্টভাবে, যেরকম পৃথিবীতে প্রত্যেকটা দেশ ঠিক করে নিয়েছে, আমরা ইলিগাল যারা থাকছেন যে কোনো দেশে, তাদেরকে আমরা থাকতে দেবো। ভারতবর্ষ তার মধ্যে আছে, এখান থেকে যেতে হবে। যারা ইলিগাল আছে, যারা এই দেশে আছেন, তাদেরকেও কোনো ব্যাপার নেই। কেন? যে মুসলিম ভাইরা যারা এই দেশে নাগরিক আছেন, তাদের তো কোনো কষ্ট নেই, তারা তো বালতবিদে যাচ্ছেন, দেখাচ্ছেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি কিছু লোককে দিয়ে উস্কিয়ে বেলডাঙ্গা গন্ডগোল করাতে পারেন। একটা লোক মারা গেছে ঝাড়খণ্ডে, মারা গেছে সুসাইড করে, তাকে বলে দেওয়া হলো কি তার খুন হয়েছে, আসে বিহারের লোক। কেন? বিহারে এনডিএ সরকার আছে, তার জন্য বিহারটাকে বলে দেওয়া হলো। একটা মিথ্যাবাদী সরকারের ব্যাপারে আপনি কি আমার থেকে প্রশ্ন? কিন্তু তৃণমূল কংগ্রেস তো এটাও বলছে যে এই যে এসআইআর হচ্ছে, মূলত কিন্তু সেখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে হিন্দুরা, এবং বিজেপি যে ধর্মীয় রাজনীতি করছে সেটাকেও বারবার করে সামনে আনা হচ্ছে। দেখুন, তৃণমূলের কথা এখন কেউ শুনছেন? তৃণমূলের কথা আপনি মিডিয়ার নিশ্চয়ই দেখছেন। লক্ষ্মী ভান্ডার হওয়ার পরে দুটো জায়গা লক্ষ্মী ভান্ডার নিয়ে মানুষকে 10-15টা মহিলাকে দেখিয়ে ওই সবুজ আবির লাগাচ্ছে, আর লক্ষ্মী ভাঁড় যাকে বলা যায়, ওটা দিচ্ছে। এরপরে আপনি বলুন কোন জায়গায় আনন্দ? আরে এটা মানুষের ট্যাক্সের পয়সা আপনি সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য দিচ্ছেন। অন্য অন্য রাজ্যে অনেক বেশি দিচ্ছে। তাদের জন্য আপনি যে প্রচার করছেন, কোনো মানে আছে? মানুষ বুঝে গেছে কি ওদের পয়সা, ওটা ট্যাক্সের পয়সা। মানুষ যে ট্যাক্স দেয় তার উপরে ওই টাকাটা। কেন মমতা ব্যানার্জি কেন হসপিটাল ঠিক করতে পারছেন না? সমস্ত সরকারি হসপিটাল তো মানে মর্গ হয়ে গেছে, মানে মৃত্যু মিছিল হচ্ছে, ওখানে কোনো ডাক্তার নেই।
ফেয়ার প্রাইস শপে কোনো ওষুধ পাওয়া যায় না। মমতা ব্যানার্জি সুপার স্পেশালিস্ট হসপিটালে ডক্টর পাওয়া যায় না। তো মমতা ব্যানার্জি এই যে লক্ষ্মী ভান্ডার আর এই ক্লাবকে কিছু পয়সা দিয়ে, আর ক্লাবকে পয়সা দিচ্ছেন, এদিকে দুর্গাপূজা করতে দিচ্ছে না, সরস্বতী পূজা করতে দিচ্ছে না, উনার লোকেরা গিয়ে বিডিওকে মারছে, কিন্তু ডিএমকে দুর্গাঙ্গন মারছে। তৈরি করছে, মহাকালের মন্দির তৈরি করছেন। দেখুন মহাকালে উনি দেখুন হঠাৎ যেরকম আমাদের একটা কথা আছে না, হিন্দু থেকে মুসলমান হলে বেশি লোক 5 বার থেকে 7 বার নামাজ পড়ে, ওরকম মুসলমান থেকে হিন্দু হতে গেলে এখন নানা জায়গায় উনি সরকারি পয়সা দিয়ে মন্দির করছে। সরকারি পয়সা দিয়ে মন্দির করা যায় না। কোনো মন্দির, কোনো ইতিহাস নেই, বা কোনো মসজিদ, আমি বলি আমাদের ধর্মের মধ্যে বলা আছে যে কোনো ধর্মে, আজকে চার্চ কোনো সরকার করতে পারে না, মানুষ ট্যাক্সের, মানুষ নিজের টাকা দিয়ে মন্দির করে, মসজিদ করে। উনি সরকারের ট্যাক্স, আমার হিন্দু মুসলমান সবার পয়সা ট্যাক্সের উপরে উনি মন্দির করছেন। এখন উনি হঠাৎ ব্রাহ্মণের মেয়ে হয়ে গেছেন। 4 দিন আগে উনি হিজাব পরে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন। উনি কবে কি বলছেন, কবে হুম্বা টুম্বা রাম্বা টাম্বা এইসব বলে যাচ্ছেন, কবে ঘেঁচুর ইংরেজি খুঁজে বেড়াচ্ছেন। একটা মুখ্যমন্ত্রী এরকম হতে পারে নাকি? কখনো হিজাব পরে নিচ্ছেন। আমাদের যারা মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের লোক আছে, তারা কি ওই পুরুষের সঙ্গে কোনো মহিলা নামাজ পড়তে পারে না? হতে পারে না। আজকে রেড রোড তো জাস্ট লাইক একটা টেম্পোরারি মসজিদ করা হয়। ওটা তো মসজিদ যেখানে নামাজ পড়া হয়, মৌলানার সামনে নামাজ পড়া, সেখানে একজন হিন্দু নাকি সোকল্ড, উনার নিজেকে বলেন কি উনি হিন্দু, একজন মহিলা, উনি ব্রাহ্মণের মেয়ে, এখন হঠাৎ ব্রাহ্মণের মেয়ে সে সাজতে হচ্ছে ওনাকে, উনি ওখানে গিয়ে হিজাব পরে নামাজ দোয়া করছেন। মানে এটা হয় না। কোনো মুসলমান স্কলারকে আপনি জিজ্ঞেস করেন, যারা শিক্ষিত মুসলিম আছেন তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাবেন, এরকম হতে পারে না। আর দাদা 26-এর নির্বাচনে একদিকে যদি আমি এসআইআর কে রাখি, তেমন কি একটা ট্রাম্প কার্ড হয়ে চলেছে এখন লক্ষ্মীর ভান্ডার। কারণ একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে অন্তর্বর্তী বাজেটে 500 টাকা বাড়িয়ে দিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যে বিজেপি সরকারে আসলে 3000 টাকা দেবেন। আবার আইএসএফ এর নওশাদ সিদ্দিকী তিনিও কিন্তু বলেছেন 5000 টাকার কমে লক্ষ্মীর ভান্ডার হতেই পারে না। কি দেখুন, বলবেন? 10 লাখ কোটি টাকা দেনা নিয়ে এই সরকার চলছে। 10 লাখ কোটি টাকা। বিগত বছরে 8653টা কোম্পানি বন্ধ হয়ে গেছে, প্রায় 6000 স্কুল বন্ধ হয়ে গেছে, সরকারি চাকরিতে নিয়োগ নেই, সরকারি চাকরি যারা করছেন তাদের চাকরি চলে গেছে, পয়সা নিয়ে চাকরি বিক্রি হয়। যে রাজ্যে মহিলারা সুরক্ষিত নেই, মহিলাদের সঙ্গে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এর উপরে বলা যেতে পারে না, কিন্তু ঘটার পরে কোনো সরকার যারা ঘটিয়েছে এই ঘটনাটা তাকে প্রোটেকশন দেবে, এটা পৃথিবীতে কোনো দেশে আপনি পাবেন না। একমাত্র পশ্চিমবাংলা, যেখানে রেপিস্টদের সমর্থন করছে একটা সরকার। মমতা ব্যানার্জি পার্টি হয়ে যায়, একজন ডক্টর রেপ হলো, ডক্টররা আন্দোলন করছেন, মমতা ব্যানার্জি পার্টি হয়ে ওই পুলিশ কমিশনার, তখন তৎকালীন পুলিশ কমিশনার, তাকে দিয়ে ডেড বডি পোড়ানো থেকে নিয়ে সেকেন্ড পোস্টমর্টম না হতে দেওয়া থেকে নিয়ে, এ তো প্রকাশ্যে আছে। উনার আত্মীয় সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য এইসব খেলা খেলে, উনার আত্মীয়, উনার ভাইপো, উনার বাড়ির ছেলেরা যেভাবে, যার কাছে সিমেন্ট বালির দোকান করার মহিলা পরিবার, যেখানে আজকে হাজার হাজার কোটি, একদম মানে নাকে একটু ব্যথা হলে, জোর করে ছিক মারলে আমেরিকা ট্রিটমেন্ট করাতে যাচ্ছে। আজকে উনি নিজেই বলেছেন কি উনি নাকি দুধ বিক্রি করেন। একটা দুধ বিক্রি করে, একটা সিমেন্ট বালু বিক্রি করে কোন পরিবার আছে যে এখন ট্রিটমেন্ট করাতে গেলে আমেরিকা যেতে হবে? উনি স্বাস্থ্যমন্ত্রী, কোন আজকে স্বাস্থ্য মন্ত্রী হিসাবে বাংলার কোথায় স্বাস্থ্যের ব্যবস্থা? আজকে সেবাশ্রী করতে হচ্ছে, সেবাশ্রয় করতে হচ্ছে, ডক্টর নেই হসপিটালে, মিউনিসিপ্যালিটি কর্মচারীকে সাদা কোট পরিয়ে সেবাশ্রয় প্যারাসিটামল দিয়ে সেবাশ্রয় বলা হচ্ছে সেবাশ্রয় সবচাইতে ভালো ট্রিটমেন্ট হচ্ছে, এবং রুজিরা তিনিও কিন্তু কিছুদিন আগে দেখা গেল সেবাশ্রয় গেলেন ট্রিটমেন্ট করাতে। না, সেবাশ্রয়ে গেলেন, উনি নিজের বরকে সন্তুষ্ট করার জন্য গেছিলেন, কিন্তু সেবাশ্রয়তে ট্রিটমেন্ট যেটা হচ্ছে, আপনি সার্ভে একটু করলে আপনি ভালো করে বুঝতে পারবেন। সেবাশ্রয়তে টাকা তোলা হয়েছে, আর পৌরসভা কর্মচারীদেরকে বসিয়ে ওখানে ডক্টর পাওয়া যায়নি, ডক্টর নেই, কোনো ডক্টর সেবাশ্রয়তে যায়নি। হ্যাঁ, কোটি কোটি টাকা খরচ করেছেন অভিষেক ব্যানার্জি, কয়লা বালি সিমেন্ট গরু বিক্রি করে যে টাকাগুলো পান, ওই মাঝে মাঝে মানুষকে একটু দেখাবার, বিভ্রান্ত করার চেষ্টা করেন। আজকে সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে
আইপ্যাকের লোকেরা বসে আছে, আইপ্যাকের অফিস থেকে সরকারি ফাইল পাওয়া যায়, এই রাজ্যের আর কি হতে পারে? দাদা, এই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় একেবারে বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর কেন্দ্রে নিয়ে গেলেন অভিষেক না, উনি বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী কেন্দ্রে কেন, উনি বানারসেও করতে পারেন। কিন্তু সে যে রাজ্যে হসপিটালের কুকুর বাচ্চাদের ডেড বডি খাচ্ছে, যে রাজ্যে ইঁদুর বাচ্চাদের চোখ খেয়ে নিচ্ছে, যে রাজ্যের হসপিটালে চোখ বিক্রি হয়ে যাচ্ছে, সেই রাজ্যে সেবাশ্রয় করে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। দাদা, আজ তিলোত্তমার জন্মদিন এবং আজ কিন্তু আবারও ফের তারা রাস্তায় নামছেন। ডক্টর জুনিয়র ডক্টর ফ্রন্ট, তিলোত্তমার বাবা মা, তারা বিচারের দাবিতে আজ পুনরায় রাস্তায় নামছেন এবং তারা মনে করছেন যে অভয়া বিচার পায়নি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একই জায়গা, তাদের স্ট্যান্ড পয়েন্ট যেটা, যে তারা বলছেন যে তদন্ত তো সিবিআই করেছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, একটা কথা বলি, সিবিআই তদন্ত করুক বা ডাইরেক্ট ভগবান এসে যদি ক্রাইম সিনটাকে আল্টার করে দেওয়া হয়, ক্রাইম সিনটাকে সমস্ত তথ্য একটা পুলিশের চিন্তা ভাবনা পুলিশের হিসাবেই হবে। একটা তথ্য লোপাট করার পুলিশ ভালো করে জানে, তো সেই তথ্য লোপাট করার পরে সঠিকভাবে তদন্ত করা যেতে পারবে না, অসম্ভব ব্যাপার। এবার সিবিআই এই তদন্ত করতে করতে দেখলো এই মার্ডারের পিছনে ব্যাপক দুর্নীতি, ফাইন্যান্সিয়ালি নেটওয়ার্ক কাজ করছে, তার জন্য ইডি ঢুকেছে। এবার ইডি অনেকগুলো লোককে অ্যারেস্ট করেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যেভাবে তদন্তটাকে বাধা দেওয়া হয়, এই তদন্ত সিবিআই কেন ভগবান ডাইরেক্ট এলেও সম্পূর্ণ করতে পারবেন। এর একটাই রাস্তা আছে, বাংলার মানুষ একবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে যারা যারা এর মধ্যে ছিল তাদেরকে সামাজিক বহিষ্কার থেকে নিয়ে, যেভাবে বাংলার যে ভাবমূর্তি নষ্ট করেছে একটা সরকার, সঠিক বিচার মানুষের উপরে ছেড়ে দিতে হবে। মানুষ এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদেরকে সামাজিক বহিষ্কার থেকে নিয়ে সামাজিক ব্যবস্থার মধ্যে যেভাবে ইডি সিবিআইকে বাধা দেওয়া হচ্ছে সেখানে সাপোর্ট করে, আপনি দেখেছেন ইডি কোনো রেড করতে গেলে তার বাধা সম্মুখ হতে হচ্ছে, সিবিআই গেলে তাকে পুলিশকে দিয়ে ঘেরা হচ্ছে, রাজীব কুমারকে অ্যারেস্ট করতে গেলে পুলিশ সিবিআইকে অ্যারেস্ট করেছিল। এই ধরনের একটা পরিস্থিতি পরিবেশের মধ্যে যতক্ষণ এই সরকার যাবে না ততক্ষণ কিন্তু আপনি ন্যায় বিচার পাবেন। দাদা, একদিকে যখন ইডি আইপ্যাকের অফিসে গেলেন, সেখানে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা নিয়ে মামলাও হলো, এবং তারপরে বঙ্গভবনে দিল্লি পুলিশ ঘরে ঘরে ঢুকে চেক করছে বলে তিনি সরব হলেন এবং বাংলা থেকে পুলিশ নিয়ে যাওয়া হলো। এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, আইপ্যাকে মমতা ব্যানার্জি ঢুকেছেন, পুলিশ ঢুকেছে, ফাইল চুরি করেছে, সবাই দেখেছে, মানে অনলাইন আছে, সবাই দেখতে পারেন। কিন্তু দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকেছিল, ভিতরে সার্চ করেছে, একটাও ছবি দেখা যায়। উনারই তো সিসিটিভি, উনার সরকার তত্ত্বাবধানে সিসিটিভি, উনি কি দেখাতে পেরেছেন? পারে। মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, উনি মিথ্যা কথা বলে নিজে পপুলারিটি নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বাংলা মানুষ এখন হাম্বা টাম্বা রম্বা কাম্বা আড্ডা নাড্ডা বাড্ডা এর ইংরেজি খুঁজছে, এর বাংলা মানেটাও খুঁজছে, পাচ্ছে না। যখন রাজ্যে একাধিক চাকরিহারা শিক্ষকরা আন্দোলনের পথে নামছেন, একাধিক জায়গা থেকে বিভিন্ন অভিযোগ আসছে নারী নির্যাতনের, তখন কেন মনে হচ্ছে যে এসআইআর এবং ভিন রাজ্যে গিয়ে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে? শুধুমাত্র এই বিষয়টাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কিন্তু এগোচ্ছে এবং বাকি সব বিষয়কে বলছে বিচ্ছিন্ন আপনি একটা ঘটনা। কথা বলুন, বাঙালি অন্য রাজ্যকে যদি কোনো অপরাধ করে তাকে পুলিশ ধরবে না? বা পশ্চিমবাংলা কোনো অন্য রাজ্য থেকে লোক এসে এখানে অপরাধ করলে তাকে পুলিশ ধরবে না? বা অন্য রাজ্যের লোক এখানে খুন হচ্ছে না? বা অন্য রাজ্যের লোক অপরাধ করলে বা নিজের মধ্যে গন্ডগোলে তার মার্ডার হয় না? হয়। ভারতবর্ষে আছে, সেখানে বাংলার, বিহার, উড়িষ্যা, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব এইসব বলে কোনো লাভ। ভারতবর্ষের মধ্যে যে কোনো মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে, যেতে পারে, করতে পারে, বিজনেস করতে পারে, চাকরি করতে পারে। পার্সোনাল লেভেলে অনেক রকম ঝগড়া হয়, কোথাও কন্ট্রাক্টর সঙ্গে ঝগড়া হয়, কোথাও যারা প্রতিবেশী আছে তার সঙ্গে ঝগড়া হয়, যারা পাশে পাশে থাকে তাদের সঙ্গে ঝগড়া হয়, তার মধ্যে কেউ মার খাচ্ছে, কেউ হচ্ছে, সেটাকে মমতা ব্যানার্জি ওই বাল তবিয়েতে ওই বলে যাচ্ছে কি বাঙালি হলেই মার খাচ্ছে। আপনি চলুন আমার সঙ্গে, আপনাকে আমি দেখেছি শুধু ইউপিতে 1 কোটি বাঙালি থাকে, আর কেউ তাকে বাঙালি বলে না, শুধু
তাদেরকে বাঙালি বাবু বলে, বাঙালি দেখলেই কিন্তু বাঙালি বাবু বলে। হ্যাঁ, এখান থেকে বাংলাদেশ থেকে চোরদেরকে পাঠিয়ে মমতা ব্যানার্জি ভোটার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, ওখানে গিয়ে রেপ করবে, বলাৎকার করবে, কারো বাড়ি দখল করবে, কাউকে মারবে। তার যদি পাল্টা তাকে কেউ মারে, তাকে মমতা ব্যানার্জি বলে কি বাঙালিকে মারছে। তো মমতা ব্যানার্জি বাংলার মানুষকে মূর্খ বানাবার চেষ্টা করছে। বাংলার মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি নিজের স্বার্থের জন্য এইসব করছে। দাদা, বিধানসভা নির্বাচনের আগে যে ভোট অন অ্যাকাউন্টে যে রাজ্য বাজেট পেশ হলো, সেই বাজেটকে কিভাবে দেখছেন? কতটা আদৌ কি বাঙালি বা পশ্চিমবঙ্গবাসী কতটা উপকৃত হবে বলে মনে করছেন? দেখুন, যে মহিলা ট্রেডমিলে হেঁটে বাজেট বানাতে পারে, যে মহিলা কোনো ইন্ডাস্ট্রি নাই এসে শুধু ভাতা দিয়ে সরকার চালাতে পারে, যে মহিলা 10 লাখ কোটি টাকা ঋণ নিয়ে বাংলাকে ওই দুর্গাপূজা, ওই কি নাম আপনার ক্লাবকে পয়সা দিয়ে ভাবছে ক্ষমতায় থাক, সে মহিলার ব্যাপারে বাজেট পেশ করা, মানুষকে ভুল বোঝানো, মানুষকে বিভ্রান্ত করা। আমি একটা ছোট্ট উদাহরণ দেব। 2.5 বছরের মধ্যে অনাস্থা আনা যাবে না পঞ্চায়েত, হঠাৎ এবার 6 মাস বাড়িয়ে দেওয়া হলো কেন? ভোট 2.5 মাস পূরণ হয়ে গেছে, 6 মাসের এই মধ্যে যদি অনাস্থা আনে তাহলে পার্টির ভাবমূর্তি নষ্ট হবে। 90% পঞ্চায়েতে অনাস্থা আনার জন্য রেডি আছে, এই জন্য আবার আইনটাকে চেঞ্জ করা। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে নিজের বাপের সম্পত্তি বানিয়ে নিয়ে, ওনার প্রাইভেট লিমিটেড জায়গা আছে, এখানে ওনার প্রাইভেট প্রপার্টি আছে, ওনার বাবা ওনাকে দিয়ে গেছেন বাংলার রাজত্ব, উনি এখানকার রানী, উনি এখানে রাজ করবেন। এটা গণতন্ত্রে হয় না। দাদা, গতকাল আবারও একবার ব্যারাকপুর সংবাদের শিরোনামে এলো, তার কারণ ব্যারাকপুরে যে ঘটনা ঘটলো, যে তৃণমূলের কাউন্সিলরের হাতে একজন 81 বছরের বৃদ্ধের মৃত্যু, এবং তারপর স্বাভাবিকভাবে তাকে 6 বছরের জন্য নির্বাসন দিল তৃণমূল কংগ্রেস। দেখুন, ডক্টরের ঘরে ডাক্তার হয়, বেশিরভাগ আমরা দেখি। প্রফেসরের ঘরে প্রফেসর হয়, বিজনেসম্যানের ঘরে বিজনেসম্যান হয়, যারা IAS IPS আছে তাদের ঘরে খুব কম হলে ছেলেরাও ওই রকম চাকরি পায়। চোরের ঘরে আবার চোরই হয়। মমতা ব্যানার্জি ফ্যামিলিটা পুরোটাই চোর, চোর জন্মাচ্ছে, ডাকাত জন্মাচ্ছে, তোলাবাজ জন্মাচ্ছে। মমতা ব্যানার্জি দলে এই তোলাবাজ, কাউন্সিলরে ফেরিস্তা অনেক বড় আছে, লুট করছে। এবার মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি যেদিন বান্ধবী টাকা ধরা পড়লো, অ্যারেস্ট হলেন, পার্থ চ্যাটার্জি অনেকবার ফোন করেছেন, মমতা ব্যানার্জি ফোন ধরেন। পরে 7 দিন পরে দল থেকে সাসপেন্ড করা হলো। জেল থেকে ছাড়ার পরে মমতা ব্যানার্জি তাকে একটা কমিটি চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। বালু মল্লিক হাজার হাজার কোটি টাকা চুরি করলো, তারপরে মমতা ব্যানার্জি তাকে জেল থেকে ছাড়ার পরে দলের নেতৃত্ব দিয়ে ঘুরে আসছেন চারোদিকে। মমতা ব্যানার্জি দলে এরকম অনেক রবীন ভট্টাচার্য, রোজ তারা অপরাধ করছেন, রোজ তারা তোলাবাজি করছেন, আইনটাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। মিউনিসিপ্যালিটিতে আপনি দেখেছিলেন, নৈহাটি মিউনিসিপ্যালিটিতে নিজের বিল ছাপিয়ে নৈহাটি মিউনিসিপ্যালিটি কমিউনিটি সেন্টার ভাড়া দিচ্ছে তৃণমূলের লোকরা, মানে পার্টির লোকেরা। সে পয়সাটা সরকারি ঘরে জমা হচ্ছে না, মানে মিউনিসিপ্যালিটিতে জমা হচ্ছে। তোলাবাজি কোন লেভেল চলে গেছে, কোন লেভেলে চলে গেছে। এই রবীন ভট্টাচার্য একটা কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলরকে পিটিয়ে মেরে দিয়েছে। এই রবীন ভট্টাচার্য SCGM আদালতে ঢুকে SCGM কে খিস্তি করে। এই রবীন ভট্টাচার্য ADG যারা ওখানে ব্যারাকপুরে বসেন তাদেরকে খিস্তি খামারি করে। এই রবীন ভট্টাচার্য একটা 81 বছর বাঙালি বৃদ্ধ মানুষকে খুন করে। মমতা ব্যানার্জি বাঙালি প্রেমটা এখানে দেখা যাচ্ছে না। নাটক করে 6 বছরে বললো সাসপেন্ড করেছি, একটাও আপনি বলুন তো কোন তৃণমূলের কোন নেতা সাসপেনশন লেটার আপনি দেখেছেন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখেছেন? মুখে অ্যাপয়েন্টমেন্ট হয়, মুখে সাসপেনশন। আর এই ঘটনা যদি সাসপেন্ড হয়ে, তাহলে তৃণমূল নামক জন্তুর যে কমিটি ইউনিয়ন আছে, তার লয়াররা একটা মানে রিপোর্টারকে কিভাবে হেনস্থা করে তার হাত ভেঙে দিয়ে। তার মানে তৃণমূল মুখে বলেছে তাকে বের করে, তৃণমূলের সব গুন্ডারা সব ওখানে নেবে, ওকে যারা রিপোর্টাররা সঠিক কথা তুলে ধরার চেষ্টা করে তাকে মার।